দর্শক আমন্ত্রণ জাগতারকার আজকের আয়োজনে বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সমু চৌধুরী দাদা। 90 দশকের প্রজন্মে যারা বেড়ে উঠেছি তারা তাকে খুব ভালো করে আমরা চিনি। দাদা, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। কেমন আছেন আপনি? কেমন আছে আপনার শারীরিক অবস্থা? আমরা শুরুতে এটাই জানতে চাইবো। খুবই ভালো আছি, এখন ভালোই আছি, বেশ সুস্থ। মানসিকভাবে কেমন আছেন? মানসিকভাবে ভালো আছি, মানসিকভাবে ভালো আছি। মানসিকভাবে ভালো থাকাটি আসলে ইম্পর্টেন্ট এই সময়টাতে। শুরুতেই আপনার অভিনয়ের ব্যাপারে জানতে চাইবো যে বেশ অনেক দিনের একটা গ্যাপের পরে আবার নতুন করে আমরা আপনাকে দেখতে পাচ্ছি। কিভাবে শুরু করেছেন কাজ, কেমন যাচ্ছে সবকিছু? বেশ, তো কাজ করলাম, অনেক অনেক ভালো ভালো কাজ হয়েছে, নতুন প্রজন্মের সঙ্গে কাজ হলো একদমই একদম। তারপরে নতুন ডিরেক্টর, নতুন ভাবনা নিয়ে কাজ হলো এবং আমার ক্ষেত্রে তো আমি একটা স্টেপ উপরে চলে গেছি, কারণ বাবার চরিত্র করি। বাবার চরিত্রগুলো ইদানিং আমাদের নাটকে বাবা মায়ের গুরুত্ব, পরিবারের গুরুত্ব বেশ বেড়েছে। নায়ক নায়িকা বা প্রধান চরিত্রের প্রেম, তাদের স্ট্রাগলের সাথে ফ্যামিলির অ্যাটাচমেন্টটা, এটাও বেশ আসছে, ভালো লাগছে। বাহ, দারুণ। দাদা, আমি যদি খুব ভুল না করি যশোরে আপনার জন্ম, বেড়ে ওঠা? আমার বাড়ি যশোর। হ্যাঁ, তো সেখানে আমি জানতে চাইবো যে আপনার একদম ছোটবেলা থেকে শুরু করে কিভাবে এই যে অভিনয় জীবনে আসা অ্যান্ড এতদিন পর্যন্ত এই যে অভিনয়ের যাত্রাটা, আমি আর শুরু থেকে জানতে চাইবো এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, আমার যশোরে জন্ম, যশোরে বেড়ে ওঠা, খেলাধুলা, সাংস্কৃতিক মানে যে পরিমণ্ডল বা মহল্লাতে যে আবহাওয়া ছিল সেখানে বেড়ে ওঠা, ফলে নাটক, খেলাধুলা এগুলোর মধ্যে থেকে বেড়ে উঠেছি। মামারা খেলাধুলা করতেন, তাদের সঙ্গে ক্রিকেট খেলেছি। ম্যাট্রিকের পরেই উদীচীতে ঢুকেছি। উদীচীতে প্রবেশটাই আমাকে অভিনেতা হওয়ার ভাবনাটা শুরু করে, যেটা হয়তো সুপ্ত ছিল, হয় না, অনেক মানুষ জীবনের তো অনেক ভাবনা থাকে। তারপরে উদীচী করেছি সিরিয়াসলি নাটক, এবং সেই ক্ষেত্রে আমার সঙ্গে যাদেরই পরিচয় হয়েছে সবাই আমাকে অনেক ধরনের সহযোগিতা করেছেন। প্রথমটাই হচ্ছে যে শান্তিদা আমাকে নাটকের ডিরেক্টর, সে কিন্তু ডিটেক্ট করেছে যে হ্যাঁ, তোর ভিতরে আছে, তুই অভিনয় করতে পারিস, কর। সেটা আমার ভালো লাগার থেকে শুরু হয়েছিল। ফলে জীবনের অন্যদিকে যাওয়া হয়নি, বিশেষ করে চাকরি বাকরি বলা হয় বা অন্যান্য কোনো প্রফেশনে যাওয়া হয়নি। এটাতেই পাগলামিটা ছিল এবং সেটা এখনো পর্যন্ত আছে। পারিনি, মাঝখানে বছর দুয়েক হয়তো একটা এনজিওতে জব করেছিলাম, তাও পপুলার থিয়েটার নিয়ে। মানে অভিনয়টা একদম প্যাশন, এখন প্যাশন হয়ে গেছে। আগে যদিও ভাবনা রাখতো ছেড়ে দেবো, বা হয়তো দেখি যে না, মুখ হয়ে যাব বা কবি হয়ে যাব, কিন্তু না, অভিনয়টা হয়ে যায়, কিছু করার নেই। বেশ লম্বা আপনার ক্যারিয়ার, একদম সেই শুরু থেকে যদি ধরতে যাই এখন পর্যন্ত। হ্যাঁ, 90 থেকে যদি হয় তাহলে তো 25-35 বছর একদম। আর থিয়েটারেরটা হলে পরে 81 থেকে হলে ওদিকে 20 আর এদিকে 44 বছর। এই লম্বা ক্যারিয়ারে কোন কাজটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট? আমার কাছে মনে হচ্ছে না, আমার বিশেষ করে উদীচীর সময়ে আমার অনেক টার্নিং পয়েন্ট আছে। যেমন আমি মনোজ মিত্রের অভিরাম চরিত্র করেছি রাজদর্শনের, তারপরে আমি মদন বলছি বলে মনোজ মিত্রের একটি একক নাটক করেছি। এগুলো আমার জীবনের একটা টার্নিং, আমার চরিত্রগত দিক থেকে বা আমার ক্যারেক্টার বিল্ড করার ক্ষেত্রে কিভাবে হতে পারে, এগুলো আস্তে আস্তে হয়েছে। এগুলো তো বুঝতাম না তখন। পাগলের মতো কাজ করেছি উদীচীতে, থিয়েটার মানে কি, মানে দিন রাত এটা বলা যাবে না, অনেক রকমের নিয়ে। যখন থেকে নাটক শুরু করেছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, সব কিছুই মানে নাটকের পাগলই ছিলাম বলা যায়। একেবারে ভোর থেকে রাত 8টা-9টা পর্যন্ত আমাদের ইয়ে ছিল। সব কিছু মিলায়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার চর্চাটা ধীরে ধীরে পোক্ত হয়েছে, ধরা দেয় না। মানে একটা থার্ড পার্সোনালিটি তৈরি করা, একটা নিজের পার্সোনালিটির সাথে আর একটা ক্যারেক্টারের পার্সোনালিটিকে মিলিয়ে আর একটা পার্সোনালিটি তৈরি করা, এটা তো একটু লিভিং থিং আছে, বিশেষ লিভিং ফ্যাক্টর আছে, সেটাকে ভাবনার ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, এটা সাধনেরও ব্যাপার আছে। যারা ধরো তোমরা কাজ করছো, যে সকাল থেকে নিজেকে ভুলে যে একটা চরিত্রের মধ্যে, একটি ইয়ের মধ্যে নিজেকে
প্রতিস্থাপন করা, ধারণ করা চরিত্রটাকে, হ্যাঁ, এটা একটা ব্যাপার তো না। তো সেটা আমরা যারা এই প্রফেশনের সঙ্গে আছি, বিশেষ করে অভিনয়, গান বা অন্যান্য নাচ তো অনেক অনেক আরো কঠিন, সব মিলায় এদেরকে তো ধারণ করতে হয়, সাধন করতে হয়। আমি একটা কবিতা লিখে ফেলেছিলাম 93-4 এর দিকে, হঠাৎ করেই সকালবেলা মনে, আমি গল্পটা বলি এই কারণে যে এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য খুব। সেটা হচ্ছে যে, মাথার ভেতর শব্দকোষগুলো এতটা নির্জীব হয়ে যাবে ভাবিনি বিগত কয়েক বছর। বেনে পুতুলের মতো মুখে রং মেখে পরশব্দ এত বেশি আউড়ে বসেছি, নিজের বলতে এখন কিছুই নেই নাক চোখ চেহারায়। ঈর্ষাকাতর চোখগুলোর সামনে এখন শুধুই মৃত তারা। নিজের ভেতর কখন যেন পাথর হয়েছে, সেই কথা কাহিনী রাজপুত্রের মতো নায়ক। হ্যাঁ, তো আমরা যারা ধারণ করি আসলে তো আমাদের চরিত্র, তুমি তোমার নাম ভুলে যাচ্ছ, তুমি যে সেই আরো এক দাদির প্রিয় নাতি, সেটা তুমি ভুলে যাচ্ছ, ধীরে ধীরে আর একটি চরিত্রের মধ্যে এসে যাচ্ছ। এটাও আমাদের প্র্যাকটিস করতে হয়, এটাও ঠিক। যাই হোক, আমি বেশি বলে ফেলছি। একদমই না। এই যে আপনার দীর্ঘ এক ক্যারিয়ারের কথা শুনছিলাম, একটা সময় খুব ব্যস্ত থাকতেন কাজ নিয়ে, শোনা যায় আপনার স্কেজুলও পাওয়া যেত না, সময়টা কি মিস করেন? না, করি না। এই কারণে কি বড় কষ্টকর। এত এই সময় এমনও গেছে জানো, আমি 3 জায়গায় কাজ করেছি, সকাল থেকে 6টা থেকে তোমার 4টে-5টা পর্যন্ত, মানে সানস পর্যন্ত। এই শিফটে, ডে শিফটে হয়তো কাজ করে এসেছি তোমার রাজেন্দ্রপুর, ওইখান থেকে চলে এসে পরে এক গাড়িতে করে এসে নেমেছি শুক্রবার, হায়াত ভাই দূরের আকাশের সেটে কাজ করেছি, করে কিছু করার নেই, আজকে টেলিভিশন বেজে গেছে। আর এটা হয়, শোনো, মানে আমার কাছে মাঝে মাঝে যেটা গান আছে যে, চাঁদে কলঙ্ক আছে যেমন, ভালোবাসায় বদনাম তেমন, তাতে টলল কোথায় প্রেমিকের মন, প্রেমেরও আসন, চাঁদে কলঙ্ক আছে যেমন। চাঁদের কলঙ্ক আছে বলে তো চাঁদের দিকে সবাই তাকায়। তো তেমনি ফেমিং যারা হয়, তাদের তো এক এক সময় কোনো না কোনো চাউর না হলে তো তারাও থাকে না। হয়তো টুকটাক আমারও চাউর হয়েছিল, খারাপ লাগতো, কিন্তু হয়ে যেত, হতো। এটা ইয়ে করবো না, এটা মিডিয়ার জন্য প্রফেশন না আসলে। একদমই তাই। এবং আমরা যেমনটা দেখেছি, আপনি কিন্তু বিজ্ঞাপনেও জনপ্রিয় একটি মুখ ছিলেন। সেই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, সেই অনুভূতিটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি কিন্তু কখনোই পিওর অ্যাক্টর ছাড়া, না মডেল, আমি ডান্স জানি, আমি ভরতনাট্যম শিখেছি 4 বছর যশোরে, আমি নিজে প্র্যাকটিস করি এখনো, আমি আবৃত্তি করি, ভালোই করি, খারাপ না। গানও মোটামুটি গাই, কারণ উদীচিতে থাকলে আমাকে গণসঙ্গীত প্রচুর গীতে হয়েছে, নিজেই শিখেছি, হারমোনিয়াম শিখেছি, ঢোল বাজাতাম, আমি সব কিছু। কিন্তু তার সব কিছু ছাড়িয়ে, বা আমার কাছে মনে হচ্ছে যে আমি কবির চাইতেও, মানে কবি হতে পারলে আমার খুব ভালো লাগতো। সবচেয়ে বড় পরিচয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, নজরুল, এদের পরিচয় কবি সমু চৌধুরী, এরপরে কোনো জিনিসই নাই। কিন্তু হব না, জিন্দিগিতে হবে না, এটা আমার ব্যর্থতা। কারণ আমার নাম আগেই মানে ফুটে গেছে অভিনেতা হিসেবে, ঠিক আছে, মানে একটা প্রেমিক হিসেবেও আমার নাম নেই কিন্তু, জানো, খুবই দুঃখজনক কিন্তু, জানো, বিকজ আমরা ধরাছোঁয়ার বাইরে চলে গেছি, ফ্যান্টাসির মধ্যে চলে গেছি, আমাদের কেউ ছুতেও চায় না। তুমি কি মানে এমন একজন মানুষকে চাবে যে তোমার ধরাছোঁয়ার বাইরে বাইরে থাকবে? তার সঙ্গে তো তুমি কখনোই সম্পর্ক করবে না, ন্যাচারালি। এনিওয়ে, এটা আমি একটু অন্যদিকে গেছি, মানে ডিপে গেছি। আপনি এক সময় তুমুল জনপ্রিয় ছিলেন, যে বলছিলাম 90 দশকের সময়টাতে। 90 দশকের আসলে এমন কোনো মানুষ নেই যারা আমরা 90 দশকে টিভি, সিনেমা বা বিজ্ঞাপন দেখে বড় হয়েছে। বিজ্ঞাপনের মডেলও মনে করো আমি ট্রাই করেছি, কারণ বিজ্ঞাপন করো, তুমি তো জানোই, তুমি বিজ্ঞাপন করছো কিনা আমি জানি না, করতেও পারো, করেছো নিশ্চয়ই, তোমার যে ফেস দেখছি বা তোমার ইয়ে করতেই পারো। অনুভা, মানে বিজ্ঞাপনের যেমন একটা টাইম ফ্রেমের মধ্যে তোমাকে পারফরমেন্সটা করতে হবে, আমাদের ইয়েতে তো সেই বাইনটা নাই, অ্যাক্টিং আমি যেটা খুশি করতে পারবো, যতটা রাখবে সেটা ডিরেক্টরসের সঙ্গে আমার পার্সোনাল ইয়ে হবে।
আমি ট্রাই করেছি এবং খারাপ করিনি একেবারে, নট ব্যাড এটা। আমাকে সবচেয়ে ভালো লাগছে কিছু ফিলার, যেমন ডক্টরস ডেতে, ফাদার্স ডেতে আমি কিছু কিছু ফিলার করেছি। আচ্ছা। এত ইমোশনাল, এত মজার। এই যে কিছুদিন আগে সৌম্যর সাথে করলাম হন্ডা না কিসের যেন, মাহিনের, আচ্ছা। অদ্ভুত, খুবই সুন্দর। এনিওয়ে, এগুলো তো সবাই জানে। আর আমাকে আমার ভাল লাগে যে আমাকে সমু চৌধুরীকে চেনে অভিনেতা হিসেবে, ভাল লাগে, নিশ্চয়ই ভাল লাগে। আমার বন্ধু বান্ধব প্রচুর, আমার ভক্তগুলো অনেক, এবং আমি মাঝে মাঝে খুবই বিড়ম্বনায় পড়ি এই কারণে। আর ইদানিং তো একটা ভাইরাল হয়েছি, সো আমার ভালোই লাগে, খারাপ লাগছে না। দাদা, একটু জানতে চাইবো যে এই যে জনপ্রিয় ছিলেন, সে সময়টাতে কি জনপ্রিয়তা হারানোর কোনো ভয় কাজ করতো, বা এই সময়টাতে এসে কি? হ্যাঁ, সবসময় মানুষের ভিতরে এই দ্বন্দ্ব খেলা করে তো, আয় পড়ে যাবনি, পড়ে যাবনি। তো অনেকে তো পড়লে কি হলো, গেলাম গা, আমি তো আছি, এরকম আছে। কারণ এটা তো একটা অহমের ব্যাপার, তুমি বুঝতে পারছো। স্টার, সবাই তাকে দেখে সালাম দিচ্ছে, এটা দিচ্ছে, তার তো ব্যাপারটাই আলাদা। সে তো আর কি বলবো যে দেহগত ব্যাপারে নাই, আর সে তো একেবারেই মনোগত কাল্পনিক কল্পনার ইয়েতে, মেটামরফিক্যালিতে আছে। সেরকম জায়গা থেকে আমি দিলীপ কুমারের একটি কথা আমার খুব মনে লেগেছিল, আমি ওটাকে ধারণ করি। তখন আমার বয়স কত হবে, আমি ডিগ্রি পড়ি, সিরিয়াসলি নাটক করি, ছবি দেখি, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার। আমি আমার একটা সুবিধা আছে, আমি আমার মা খুব ছবি দেখতেন ছোটবেলা। আমি মায়ের কোলে 2.5 বছর বয়সেই ডাকবাবু ছবি দেখেছি জিনাদাতে। আর বাবা পুলিশ ছিলেন বলে টিকিট কাটতে, তো টিকিটের পয়সা লাগতো না, সো প্রতি সপ্তাহে ছবি দেখা হতো। এই কারণে দিলীপ কুমারের কথাটা, দিলীপ কুমার বলেছেন যে, দিলীপ কুমার যে আপনি দিলীপ কুমার হয়ে যখন আপনাকে সবাই দেখে, তখন আপনার কেমন লাগে এই জনপ্রিয়তাটা। তো উনি তো খুব আস্তে কথা বলতেন, খুব এত মার্জিত, এই পারফরমেন্স তো আলাদা। দেখি जब मैं दिलीप कुमार रहता हूँ तो ये आसमान पर उड़ना लगते थे, तो जब मैं उड़ना लगता हूँ तो पंछी की तरह मेरे पखना में भी आवाज होता था, बहुत एक तरफ से मपता जोर दो, मेरा माटी कहाँ है। तब मैं यूसुफ खान के बारे में सोचता, जो मैं यूसुफ खान हूँ, तब मैं ये धरती पर फिर से बैठ जाता हूँ। তারপরে আমরা সমু চৌধুরী হিসেবে সবার নাম করছি সুখে, ঠিক আছে, কিন্তু দিন শেষে তো আমি সমু, আমার নিজে, আমি ব্যক্তি সমু আমার কাছে, আমাকেই তো খুঁজতে হবে আমারটা। একদম। দাদা, আপনি সম্পর্কের ব্যাপারে বলছিলেন, আমি যদি একটু ব্যক্তি সমু চৌধুরীর দিকে যাই, আপনি সম্পর্ক ব্যাপারটাকে কিভাবে দেখেছেন ব্যক্তি জীবনে? সম্পর্ক খুবই সুন্দর। সম্পর্ক না হলে আসলে তো আমরা এসছি তো কোনো না কোনোভাবেই ব্যথা দিতে, ব্যথা নিতে। তো সেই ব্যথা বেদনার ব্যাপারটা প্রত্যেকের জীবনেই ঘটে। যার জীবনে ঘটে না সে সৌভাগ্যবান না, সে অনেক স্মৃতি অতীত থেকে হারিয়ে যায়। সে কারণে প্রেমের ইয়েটা তো বিরহে, মিলনে নয়, সার্থকতাটা। মিলন হয়ে গেলে পরে তো পাওয়া যাবে না, হারিয়ে যাবে। তো বিরহটা থাকা উচিত, আর আমাদের মতো অভিনেতাদের থাকা উচিতই। সে কারণে আমার জীবনে সম্পর্ক, প্রেম যেগুলো এসছে, গাঢ়ভাবে এসছে, গ্রহণও করেছি, আবার বাস্তবের কারণে হারিয়েও গেছে। দাদা, সম্প্রতি আমরা আপনাকে ভিন্নভাবে আবিষ্কার করেছি, তো এই ব্যাপারটা আসলে দর্শকদের কাছে আপনি যদি কিছু বলতে চান। না, বলার কিছু নেই, কারণ এই কথাগুলো আমি অনেকবার বলেছি। এখনো রাস্তাঘাটে আমাকে অনেক, আজকে সকালেও একজন ডেকে নিয়ে বলে একটু চা খান, তার মধ্যে একটা মানুষ ডাকছে চা খেতে, আমাকে তো ডাকছে, সমু চৌধুরীকে ডাকছে। বসলাম চা খেতে খেতে, আমি কথা যেটা শুনছি সেটা, আপনার অনেক নাটক, একই কথা, 1000 নাটক করছে, চিনেন না বলে সমু চৌধুরী, চিনে না, ও না উনি নাম বলবেন, চিনে না, হ্যাঁ। তারপরে গেল ভাই আপনার নামটা যেন কি? সমু চৌধুরী। আর হ্যাঁ সমু চৌধুরী দিয়ে দেন, আয়া পড়বো, একটু সমস্যা হয়েছে ভাই, না বহুত তো ইউটিউব ভাই, না সমস্যা আছে। সো তোমাকে সেই সময় কিন্তু অডিয়েন্সই তোমাকে মানসিকভাবে
দাঁড় করিয়ে দিয়েছে মেন্টাল ইয়ে করে, এবং এটি কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এনজয় করছি, মাস্ট এনজয় করছি, কারণ ম্যাডনেস ইজ অ্যালাইড টু জিনিয়াস। যেখানে পাগলামি সেখানে প্রতিভাটা খুঁজছি আর কি, একদম নাথিং। এই যে আপনি দাদা নিজেকে ভবের পাগল বলেন, এই ব্যাপারটা কি দর্শকদের কাছে ক্লিয়ার করতে চান? না না না, কারণ কি ভবের পাগল আর ভাবের পাগল এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যারা ভাবে আছে, তার মানে হচ্ছে ধরো আমি একটা কবিতা বলি তাহলে তোমাদের সুবিধা হবে। জীবনানন্দ দাশের মনোকণিকা। একটি বিপ্লবী তার সোনারূপ ভালোবেসেছিল, একটি বণিক আত্মহত্যা করেছিল তার পরবর্তী জীবনের লোভে, একটি প্রেমিক তার নারীকে ভালোবেসেছিল, তবুও মহিলা প্রীত হয়েছিল 10 জন মূর্খের বিক্ষোভে। বুকের উপর হাত রেখে তারা নিজেদের কাজ করে গিয়েছিল সব, আজ তারা মাটির ভিতরে অপরের নিয়মে নীরব। মাটির আহ্নিক গতি সে নিয়ম নয়, সূর্য তার স্বাভাবিক চোখে সে নিয়ম নয়, কেউ নিয়মের ব্যতিক্রম নয়, সব দিক ওকে। সো ভাবে যারা থাকবে তাদের উপায় নাই, সাইকো হয়ে যেতে পারে, কিন্তু ভবের থেকে তুমি যদি সম্পূর্ণতায় যাও, পাগল হও, সেই পাগলামিটির একটি চিহ্ন থেকে যাবে পৃথিবীতে, যেটা ভাবেতে থাকে না। সে কারণে জীবন সে আরেকটা কবিতা বলি, আজকের এক মুহূর্ত। হে মৃত্যু, তুমি আমাকে ছেড়ে চলছো বলে আমি খুব ভীষণ খুশি, কিন্তু আরো খানিকটা চেয়েছিলাম। চারিদিকে তুমি যে হাড়ের পাহাড় বানিয়ে রেখেছ, যে ঘোড়ায় চড়ে আমি অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাব, এইখানে মৃতবৎসা মাতাল ভিখারি ও কুকুরদের ভিড়ে কোথায় তাকে রেখে দিলে তুমি? এতদিন বসে পুরনো বীজগণিতের শেষ পাতা শেষ করতে না করতেই সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল, যেন কোনো নতুন দিগন্তের পুরনো বীজগণিত পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে, আবার মিথ্যা প্রমাণিত হবে বলে, নাকি সেই শেষ সত্য বলে। জীবন ভারতে, চীনে, আফ্রিকার নদী পাহাড়ের বিচরণের মূঢ় আনন্দ নয় আর, বরং নির্ভীক বীরদের মতো পৃথিবীর ছিদ্রে ছিদ্রে স্ক্রুপের মতো আটকে থাকবার সূর্য ও আমোদ, তারপর চুম্বক পাহাড়ে গিয়ে নিস্তব্ধ হবার মতো আশা। অসাধারণ, অসাধারণ দাদা। দাদা, এই অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাইবো, জীবন মানে আপনার কাছে কি? জীবন আলো অন্ধকারের একটি মাঝামাঝি রূপ, কখনো আলোয় কখনো অন্ধকারের মধ্যে দিয়ে খেলে, তারই প্রতিরূপ প্রতিটি স্তরে পড়ে। দাদা, জীবনের এই পর্যায়ে এসে আপনার প্রাপ্তি অপ্রাপ্তির লিস্টটা আসলে জানতে চাইবো, যে কিছু কি পেয়েছেন, কিছু কি প্রাপ্ত হয়েছেন, বা কিছু কি হারিয়েছেন, এরকম অপ্রাপ্ত কিছু আছে? আছে প্রাপ্তি। আমি নিজেকে এখন আইডেন্টিফিকেশন করতে পারি যে আমি সমু, আমার বয়স বেশ মধ্য পেরিয়ে পারের দিকে যাচ্ছে, পৌরত্বের দিকে যাব। প্রাপ্তি, অনেক মানুষ আমাকে মনে রাখবে। মনে করো যদি আমি এরকম চিন্তা করি যে আমার যদি স্বাভাবিক মৃত্যু হয় বা যেভাবে মৃত্যু হয় এই সময়েও যদি হয়, অসংখ্য মানুষ আমাকে ফুল দেবে, আমার জন্য অন্তত চোখের পানি ফেলবে। অভিনয় যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেটির পরিপূর্ণ তো করা যায় না, যতটা পেরেছি ঘষে মেজে দেওয়ার চেষ্টা করেছি। দাদা, একটু বর্তমান সময় সম্পর্কে জানতে চাইবো, আপনার কি ধরনের কাজ করা হচ্ছে, কেমন কর্মব্যস্ততা আছে, বা আপনি কি প্রত্যাশা করেন যে কি ধরনের কাজ আপনি করতে চান এই সময়? শোনো, এখনকার পৃথিবী অনেক কাছাকাছি, সো কাজ আমি যেটা করতে চাই তৎক্ষণাৎই করতে পারি। আমি এই পর্যন্ত এসে পরে যে কাজ করেছি ভালো, খুবই সুন্দর, আমার ভালো লাগছে। আমার নাই, বলবো হতাশ নাই। হতাশ যদি বলো তাহলে কর্পোরেটের আমাদের বিহেভিয়ার, কর্পোরেট আমাদের পাশাপাশি আন্ডারস্ট্যান্ডিং বা একজনের সাপোর্টিং, তোমাকে রেসপেক্ট করা, তোমার প্রয়োজনটিকে দেওয়া, এটিও অভাব আছে আমাদের কর্পোরেটে। তাছাড়া ইটস ওকে, যে জিনিস তৈরি হচ্ছে নট ব্যাড, আমরা বেশ মার্কেটের সঙ্গে আছি। ওয়েব ফিল্ম বলো,
সিনেমা বলো, যে যারা বানাচ্ছে মেধাগত দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে আমরা বেশ বেশ আছি। এটা গেল। সিনেমা 2-3টে ক্যারেক্টার পেয়েছি, ভালো, সুন্দর, ভালো ভালো। এখন হচ্ছে কি, আমাকে তো ডিটেক্ট সবাই একটু একটু করে করেছে, সবাই পারে নাই, আসলেই পারে নাই। আমার অনেক বন্ধু বান্ধব বলে যে সমু তুই মঞ্চে যা, তা তো টেলিভিশনে না। আমিও ভাবি হ্যাঁ, সম্ভব না টেলিভিশনে মঞ্চের কাজ করা। এখন যারা কাজ করে তার মধ্যে 3-4টে ক্যারেক্টার যে পাইনি তা না। আমাদের এখানে যেমন বাবু ভাই ভালো ক্যারেক্টার পাচ্ছে, করছে। বাবু ভাই ইজ এ নাইস অ্যাক্টর অলসো। সবাই পাচ্ছি তা তো না, চরিত্র লেখা হচ্ছে হচ্ছে এই। আর আমার যে ভাবনায় সেটা হচ্ছে যে করব 2-3টে তো ভালো চরিত্র, ক্যারেক্টার, স্টেবল ক্যারেক্টার করে যাব নিশ্চয়ই। দাদা, এখন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ হুট করে তারকা হয়ে যায়, হুট করে ভাইরাল হয়ে যায়, সেটা নেগেটিভ ভাবে হোক পজিটিভ ভাবে হোক। আপনাদের সময় মানে 90 দশকের সময়টাতে আমি যদি বলি এই ব্যাপারটা ছিল না, তারকা হওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হতো, ট্যালেন্টেড হতে হতো। এখনকার মতন এরকম সস্তা কিছু মানুষ, আমি এভাবেই বলছি কথাটা, ঠিক আছে। কারণ মানুষ যাতা করে ভাইরাল হয়ে যাচ্ছে এবং রাতারাতি তারকা নাম কামিয়ে নিচ্ছে। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? কিছু করার না, এটা তো ভাইরালের যুগ, হইতেই পারে। তবে এটা তো ঠিক যে তুমি চালকে যেভাবেই ভাজো না কেন, ভাত ভাতই, ঠিক আছে? তো তেমনি তুমি যে স্ট্রাগলের কথা বললে, সে স্ট্রাগলে তো তুমি জানো যে আল মনসুর বেলাল ভাই আমাদের দেশের একজন খুবই জবরদস্ত অ্যাক্টর। উনি মজা করতেন, জানো সুমন, আমরা বৃহস্পতিবার নাটক গেলে শুক্রবার নিউ মার্কেটে যেতাম, যাবার একটা শার্ট ওই যে শার্ট পরে অভিনয় করতাম ওইটাই পরে যেতাম, যাবার আবার ছিল ওই আল মনসুর, মানে তাকায় কিনা। তো এইভাবে আমরা যাচাই করতাম আমাদের ইয়েকে, অডিয়েন্সকে। আর সত্যি তো একজন অ্যাক্টরের মানে নারী ছেলে ভক্ত যেমন থাকে, তেমনি তো নারী প্রেমিকাও হয় অনেক, প্রচুর না, দারুণ হয়। এটা তো উপভোগ্যের বিষয়। আর নিজে যেটা করেছি সবসময় করেছি, ভালো ভালো নাটক হয়েছে। আই এম লাকি টু দ্যাট যে আমি ফার্স্ট থেকে আমার প্রথম নাটক সমৃদ্ধ অসীমই, মানে পকেটে ফুল থাকে পিস্তলের ভয় দেখায়, এই নাটক যেদিনকে বৃহস্পতিবারে গেছে শুক্রবারেই নাটক তখন ভাইরাল, কারণ একসঙ্গে তোমার 4.5 কোটি অডিয়েন্স দেখছে। তুমি জানো এই সময় আমি নাগরিকে ছিলাম, আমরা ট্রেনে করে কমলাপুর থেকে রংপুর যাচ্ছি। আমি ওই সময় তো অটোগ্রাফের যুগ, আমি আই থিঙ্ক ওইখান থেকে আমি বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত 1 থেকে 1,500 আমি অটোগ্রাফ দিয়েছি। বাবা, তো অনেক অনেক, চিন্তা করা যাবে না, লট অফ। হ্যাঁ, যাই হোক, এরকম আমরাও রাজেশ খান্নার মতো আমাদের ইয়ে ছিল। রাজেশ খান্নার যেমন ছবি নাকি সেই সময় মধ্যবয়স্ক নারী বা ইয়েরা বুকে নিয়ে ঘুমাতো, আমাদেরটা বুকে নিয়ে ঘুমায়নি, কিন্তু আমাদের কথাও ভাবতো হয়তো কেউ। অবশ্যই আপনার তো জনপ্রিয়তা তুঙ্গে ছিল একটা সময়। দাদা, এখন কিন্তু ভালো ভালো কিছু কাজ হচ্ছে আমাদের বাংলাদেশে, সেটা নাটকে হোক বা সিনেমাতে হোক। তো আপনার এমন মনে হয় কাউকে যে এই মানুষটা ভালো কাজ করছে বা এর থেকে আমাদের পাওয়ার আরো অনেক কিছু আছে, ফিল্মে হোক বা নাটকে হোক? শিহাব শাহীন ভালো করছে ওয়েব ফিল্ম। আমাদের মধ্যে সাধন, তারপরে আমার কাছে সাধনকে মনে হয়েছে খুব ক্রিয়েটিভ, স্ট্রাগল করে ছেলেটা, বাট ওর কাজের একটা ধারা আছে ভালো। একটারও ভালো ভালো এসছে, ভালো ভালো আমাদের ইয়াশ, তটিনী, অপূর্ব তো আছে, নিশো, হ্যাঁ, এবং নিশো ইয়ের কেমিস্ট্রি ভালো, রায়হান রাফি ভালো কাজ করে নিঃসন্দেহে, শাকিব খান আছে আমাদের, বাহ, এই তো আমাদের আর নাই কি, আমাদের সবই আছে, আসলে আমাদের সব আছে, শুধু কম্পাইল করা, এক জায়গায় করা, এই বিভেদ ভুলে যে এক জায়গায় আনা, তাহলেই হয়ে যাবে, সম্ভব আমার মনে হয়। এই যে আমাদের মেগাস্টার শাকিব খানকে আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু অন্যভাবে কাজ করতে দেখছি এবং উনি আসলেই আমাদের মধ্যে একজন মেগাস্টার হয়ে উঠেছে। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন, কি বলবেন? সুপার সুপার। তার সঙ্গে তো একসময় যে ইয়ে করেছিল যে বচ্চনজির কালে রেমুনারেশনের একটা ইয়ে করা হয়েছিল, কম্পেয়ার করা হয়েছিল, সেখানে দেখা যায় আসলে শাকিব বেশি পায়, সেই অর্থে ওদের বাজেট এটা দিয়ে শাকিব ভালো পায়। এবং শাকিবের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শাকিবের চেষ্টা আছে,
স্ট্রাগল করেছে। মাই গড, ও মাই গড, এখনো পর্যন্ত শালা খায় না, ইয়ে করে, বুঝছে বয়স হয়ে গেছে হিরো করে। আরে বেড়া, এই বয়সে কয়জন আছে, তাই না? একদম। ভালো নাচ করে, বিহেভিয়ার ভালো, তারপরে কি হচ্ছে, পুরুষ, প্রেমিক পুরুষ। আই স্যালুট হিম। দাদা, আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, শেষ তাতে করার শেষ আগে- হয়ে গেল অনুভা? আচ্ছা বলো। না, আমরা আরো গল্প করতে পারবো। কিন্তু আমাদের- ইয়েতে না, অন স্ক্রিন। হ্যাঁ, আমরা অন স্ক্রিন আমরা অফ আচ্ছা, স্ক্রিন বলো, অনেক গল্প বলো, করবো। বলো, please। আগামী 5 বছর পরে আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিকে কোন জায়গায় দেখতে চান, বা আমি যদি আরেকটু জানতে চাই যে আপনি নিজেকে আসলে কোন জায়গাটাতে দেখতে চান 5 এই বছর কাজের পরে, হ্যাঁ, ক্ষেত্রে? 5 বছর পরে আমি তো মানে আমি তো তখন অনেক বড় একটা ইয়ে থাকবো, আইকন থাকবো ইনশাল্লাহ, বেঁচে থাকলে। বিকজ আমি ফিল্ম বানাবো, ডিরেকশনে যাব, আমি ডিরেকশন করবো। এবং আমার যে ইচ্ছা আছে 5 বছরে হয়ে যাবে, আমি মোজেস করব। 10 কমান্ডমেন্টস হয়েছে, মোজেস হয়েছে, এক্সুডাস, এভিল অ্যান্ড গডস হয়েছে, অনেক মোজেস নিয়ে অনেক হয়েছে। আমি সূরা কাহফের একটা জায়গায়, যেখানে ইয়ের সাথে তোমার খসখিজিরের সাথে মোজেসের দেখা হয় মেরাকালি, এবং 3টে কাজ করে ওরা, এইটার উপর আমি ফিল্ম করব। আমি ওটার উপর পড়াশোনা করছি, কাজ করছি, এবং আমি ক্যারেক্টারটার জন্য এই যে শুকাইছি, এটার কারণও আমার ফার্স্ট পার্টটা করে ফেলবো। ওই লাঠি নিয়ে যে ও ইয়ের মধ্যে যাচ্ছে, সাগর পাড়ে হেঁটে যাচ্ছে মোজেস, ওই পার্টটা করে ফেলবো। আচ্ছা, রিহার্সে আছে, আরও রিহার্স হবে। 5 বছরে বেঁচে থাকলে অনুভব আমি ছবিটা করব। শুভকামনা দাদা আপনার জন্য। মাই বেস্ট। দাদা, এই একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আপনি প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্তির ব্যাপারে আপনি কি কিছু বলতে চান কিনা? না, এটা পুরস্কার কি, পুরস্কার তোমাকে এগিয়ে দেয়, তোমাকে ভালো লাগায়, আর কি 25% তুমি তোমার রেমুনারেশনের বেশি পাবা, এটাই তোমার লাক। একটা সময় মনে হতো যে পুরস্কার পেলে ভালো হয়। তুমি জানো, আমার এই বয়সে আজ পর্যন্ত আমি কোনো পুরস্কার পাইনি, আমার কোনো আক্ষেপও নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি করিনি ওটা। 92 বছর বয়সে চার্লি চ্যাপলিন যদি তোমার অস্কার পায়, এবং উনি যখন ওঠেন, মানে উনি বলার আগে যে তালি পড়েছে, 10 মিনিট শুধু ঝংকারি বেঁধেছে, উনি বলতে পারেন কেঁদেছে, এরই তো প্রাপ্তি ভাই। দাদা, আমাদের কামনা আপনি দীর্ঘদিন সুস্থ থাকুন, এবং আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আপনার কাছ থেকে আরো অনেক অনেক কিছু, অনেক ভালো কোনো কাজ পাওয়ার আসলে আশা রাখে, এবং আমিও পার্সোনালি আশা রাখি। আপনার জন্য শুভকামনা দাদা, ভালো থাকবেন। অনুভব, তুমি ভালো থাকো, সুন্দর, ভালো লাগলো। কবিতা তো হয়েই গেছে, গানও হয়ে গেছে, তারপর আমি তোমার জন্য একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ, শিওর দাদা। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। কি বা আছে বলো দেবার মতো, সংকোচে তাই আমি অবনত। কি বা আছে বলো দেবার মতো, সংকোচে তাই আমি অবনত। যদি তোমাদের আসর ছেড়ে মনটা হতে চায় ফেরারি, সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। অসাধারণ দাদা, অসাধারণ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হয়ে যাবে অন্য একদিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।